ভালোবাসার সীমানা পেরিয়ে লেখনীতে প্রিয়স্মিতা তেহেজিব রায় পর্ব সংখ্যা 14। হঠাৎ কলিং বেল বেজে উঠতে শব্দ শুনে লাফিয়ে উঠল প্রিয়তা। মনে মনে বলল, এই রাতে কে এসেছে? প্রণয় ভাইয়া নিশ্চয়ই। এতক্ষণে চিন্তার রেশ কাটিয়ে মুখে হাসি ফুটল তার। আর কাল বিলম্ব না করে ছুট লাগালো সদর দরজার দিকে। মেন ডোরটা খুলতে তার চোখে বিষময় বড় বড় হয়ে গেল। নীল চোখ জোড়া স্থির হয়ে গেল দরজার প্রাণে। প্রণয় দাঁড়িয়ে আছে, চুলগুলো এলোমেলো, চোখ দুটো অসম্ভব লাল। নিজের পায়ে ঠিকমতো সোজা হয়ে দাঁড়াতে পারছে না, পা দুটো এদিক ওদিক টলছে। চোখ জোড়া কেমন যেন চলচল করছে। পরনের সাদা শার্টের ওপরের দিকে 3টে বোতাম খোলা, চোখে মুখে মলিনতা। সুদর্শন চেহারার কি হাল হয়েছে। প্রিয়তা ছুটে গিয়ে প্রণয়ের কাছে উত্তেজিত স্বরে জিজ্ঞেস করলো, আপনার এই অবস্থা কেন প্রণয় ভাইয়া? কি হয়েছে? আপনার শরীর ঠিক আছে? জ্বর এসেছে? আপনার হাত ব্যথা করছে? এমন হাজারো প্রশ্ন। প্রণয় একটা প্রশ্নের উত্তর দিল না, শুধু নিভু নিভু চোখে তাকিয়ে থাকলো পান পাতা মুখটার পানে। প্রিয়তা আবার কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই একেবারে হঠাৎ করে আচমকা বিনা মেঘে বজ্রের মতো প্রণয় প্রিয়তাকে শক্ত করে বাহুবন্ধনে চাপড়ে ধরল। নিজের শক্ত সামর্থ্য বলিষ্ঠ পুরুষালী বুকে অতি যত্নে চেপে ধরল ছোট্টখাটো নরম দেহটাকে। প্রিয়তা যেন তার কাছে আস্ত একটা ননির পুতুল। জড়িয়ে ধরা মাত্রই প্রিয় নারীর দেহ থেকে আবারও সেই অতি পছন্দীয় মাদকীয় সুগন্ধ ছুটে আসছে। এমনিতেই অতিরিক্ত নেশা করার ফলে মাথা সবকিছু গুলিয়ে যাচ্ছে, এর ওপর সেই পাগল করা মাতাল করা মাদকীয় ঘ্রাণ প্রণয়ের মস্তিষ্ক সকল সিস্টেম হ্যাং করে দিচ্ছে। সে আর নিজের মস্তিষ্কের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারল না। তে আর ভেবে না সময় নষ্ট করলো না, ফটাফট মাথা নিচু করে প্রিয়তার গলায় মুখ গুজে দিল। মুহূর্তে প্রিয়তার পুরো পৃথিবী যেন থমকে গেল, সারা শরীর ঝনঝন করে কেঁপে উঠল। মনে হলো কেউ তাকে তীব্রভাবে বৈদ্যুতিক শক দিল। এমন অনাকাঙ্ক্ষিত সময়ে কাঙ্ক্ষিত পুরুষের অনাকাঙ্ক্ষিত সময়ে অনাকাঙ্ক্ষিত স্পর্শে জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। প্রায় 6 বছর পর হঠাৎ করে কোনো কারণ ছাড়া প্রণয় তাকে জড়িয়ে ধরেছে। এটা তার বিশ্বাস হচ্ছে না, বিষময় কাটছেও না। তার ছোট দেহটা প্রণয়ের পুরুষালী দেহের স্পর্শ পেতে তিত্তির করে কেঁপে ওঠে। এই পুরুষ আর কখনো তাকে বিনা কারণে জড়িয়ে ধরবে, এটা সে ভাবতেও পারেনি। প্রিয়তার ছোট্ট দেহটা প্রণয়ের পুরুষালী দেহের স্পর্শে আসতেই তা তিত্তির করে কাঁপছে। এই পুরুষ কখনো তাকে বিনা কারণে জড়িয়ে ধরবে, এটা সে ভাবে না। তারপরেও আজ কি হয়ে গেল? প্রণয়ের শরীর থেকে তীব্র অ্যালকোহলের গন্ধের সঙ্গে ওয়ার্ল্ড সেম মেন পারফিউমের গন্ধ মিশে এক অদ্ভুত মাদকীয়তার ঘ্রাণ ছড়াচ্ছে। প্রিয়তা প্রণয়ের মাথাটা আরও একটু শক্ত করে নিজের বুকে চেপে ধরল, নাকটা দিয়ে ঠেকালো প্রণয়ের উন্মুক্ত বুকে। পুরুষালী গন্ধটা এবার প্রণয়ের শরীর থেকে নাসারন্ধে হুমড়ি খেয়ে প্রবেশ করছে। প্রিয়তা নিজেকে কেমন মাতাল মাতাল লাগছে, বুকের ভেতরটা কেমন উথাল পাতাল করছে। প্রিয়তার মনে হচ্ছে তার মস্তিষ্ক নিউরনগুলো কাজ করা বন্ধ করে দিয়েছে ধীরে ধীরে। এমন অনুভূতির সঙ্গে সে পরিচিত নয়। এর আগে হয়তো প্রণয় ভাই তাকে কত শতবার জড়িয়ে ধরেছে, কিন্তু এরকম অনুভূতি কখনো তার কাজ করেনি। 6 বছর আগেও প্রণয় ভাই যখন তখন তাকে জড়িয়ে ধরত, তখন তেমন কিছু অনুভব হতো না। এখন যেমন অদ্ভুত দম বন্ধকর অনুভূতি তার সারা শরীর কাঁপাচ্ছে, তখন এমন কাঁপাকাঁপি করতো না সে। প্রিয়তা কিছুতে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারলো না, কাঁপাকাঁপি বন্ধ করতে পারছে না। গলা শুকিয়ে আসছে, গলা দিয়ে একটা শব্দ বের হচ্ছে না। এদিকে প্রণয়ের সম্পূর্ণ নেশা চড়ে গেছে, সে 80% নিজের হুঁশে নেই। তার পুরো মন মস্তিষ্ক জুড়ে তার সামনে নারীটা। সে সবটা জুড়ে থাকলেও প্রকাশটা বারণ ছিল তো, কিন্তু এখন সব নীতি বাক্য তার মাথায় নেই। সে নিজেকে কোনোভাবেই কোনো মতে নিয়ন্ত্রণ করতে পারল না, চেষ্টাও করলো না তা করার। এই তুলতুলে দেহটা বুকে জড়িয়ে নিয়ে তার যেন আকাশ পরিমাণ মানসিক শান্তি লাগে। সে শান্তির কিছুটা যদি অন্য কোনো বা কোথাও পাওয়া যেত কিংবা মেলতো, তাহলে এই পৃথিবী অন্য কিছুতে মিলবে না। এই অপারমানসিক শাস্তির আধার কেবল এই একটি মাত্রই নারী। হুঁশ থাকাকালীন সে প্রতিনিয়ত বাহানা খোঁজে এই নারীকে একটু করে ছুঁয়ে দেওয়ার জন্য। এনার স্পর্শ তার জন্য জীবনদায়ী ঔষধ, যা তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে সক্ষম। এই মেয়েটার জন্যই সে কতটা তৃষ্ণার্ত, সে হয়তো এই বোকা মেয়েটাকে জীবনে আন্দাজ করাতে পারবে না, বোঝাতে পারবে না সে যে প্রতিটা মিনিটে প্রতিটা সেকেন্ডে কতটা করে ছুটে যায় এর জন্য। এই মেয়েটা জানবে না তার জন্যই আবরার শিকদার প্রণয় কতবার নিজের হাত লাল করেছে, কত নিরীহ প্রাণ নিয়েছে।
আর আজকে তার এই অবস্থার জন্য তার পাপ হয়তো সবচেয়ে বেশি দামি। কিন্তু আল্লাহ সাক্ষী, সে একটা পাপও নিজের জন্য করেনি। যা করেছে শুধুমাত্র নিজের রক্তজবাকে বাঁচানোর জন্যই করেছে। কিন্তু আল্লাহর দরবারে পাপ তো পাপই, এর শাস্তি তো তাকে পেতেই হবে। আর সেটা সে পাচ্ছেও। কথায় আছে না, মানুষ নিজের সব থেকে প্রিয় জিনিসটা ধরে রাখতে পারে না। ওদের দুজনের ক্ষেত্রেও সেটাই হয়েছে। আমার হাজারটা শাস্তির বিনিময়ে তার রক্তচাপা ভালো থাকুক, সে সেটাই দেখে খুশি থাকবে। যে কোনো যন্ত্রণা ভুলে যাওয়ার জন্য মেয়েটার নীলাভ চোখের চাহনি, হাসি মাখা মুখ, এসব যথেষ্ট। এগুলো দেখলে প্রণয়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। সে স্বীকার করে তার মনে জ্বলতে থাকা দাবানলের আগুন, তার মন জ্বালিয়ে পুড়ে দেওয়া ধ্বংসলীলা। লেলিহান শিখা মুহূর্তেই শীতল তুষারান্বিত করার ক্ষমতা রাখে এই মেয়েটা। সত্যি বলতে তার সামনে অন্য স্পর্শে প্রণয়ের কোধে সর্বোচ্চ সীমান্ত যেন টেনে হিঁচড়ে নামিয়ে আনার ক্ষমতা রাখে সে। মানে এই ছোট্ট কোমল দেহটা জড়িয়ে ধরলে তার ভীষণ আরাম লাগে। জ্বলতে থাকা কলিজায় তুষারপাত হয়। নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হয়, বড় মানসিক শান্তি পাওয়া যায়। কিন্তু এসব থেকে সে গত 2 বছর ধরে বঞ্চিত রয়েছে। একটু ছুঁয়ে দেওয়ার জন্য প্রতিটি সেকেন্ডে চাতকের ন্যায় ফটফটিয়ে ছটফটিয়ে চলে, কিন্তু লাভ হয় না। কিন্তু অসহায় সে পারেনি। তার এত কষ্ট যন্ত্রণা দেখেও আল্লাহর একটু মন গলেনি। নিজের অসহায়ত্বের কাছে অপারগ সে, হেরে যাওয়া এক সৈনিক। কিন্তু আজ সে তার হুঁশে নেই, তাই তার মন যা চাইছে তাই করছে। নিজেকে আটকানোর কোনো প্রয়াস নেই, কোনো অনুভূতি লুকানোর জন্য ব্যস্ত নয় সে। সে প্রিয়তার গলার কাছে জামায় হাত দিল। লাফিয়ে উঠল প্রিয়তা। সে প্রণয়ের দিকে তাকিয়ে কাঁপা কণ্ঠে বলল, আপনি ড্রিঙ্কস? প্রণয় কোনো জবাব দিল না। প্রিয়তাকে ধরে ঘুরিয়ে দিল। প্রিয়তার পিঠ ঠেকলো প্রণয়ের বুকে। সে নিঃশব্দে খোপায় আটকে রাখা বড় ক্লেচারটা খুলে দিল। মুহূর্তে একরাশ ঘন কালো চুল লতিয়ে পড়ল, বাঁধনহারা ঝর্ণার ন্যায় তরতরিয়ে। প্রথমে কাঁধ, তারপর পিঠ, তারপর কোমর, অবশেষে হাঁটু ছড়িয়ে গেল। প্রণয় মন্ত্রমুগ্ধে নে চেয়ে থাকে সেই ঘন কালো চুলে। প্রণয়ের সকল প্রিয় জিনিসের মধ্যে শীর্ষে রয়েছে প্রিয়তার এই লম্বা কেশরাশি, যা প্রণয়কে আরো বেশি পাগল করে দেয়। একসময় এই চুলের খেয়াল সে নিজেই রাখত, কিন্তু এখন প্রণয়ের জন্য সুখ খুব কম এক সময় স্থায়ী হয়। তাই তো সে দিনগুলো নিমেষে হারিয়ে যায়। বিনিময়ে কি পেয়েছে? মৃত্যুসম বিষাদ দিন। সে মাথা নিচু করে প্রিয়তার খোপা খোলা চুলের মধ্যে মুখ ডুবিয়ে দিল। শুশু করে অতি প্রিয় গন্ধটা নাকের দিয়ে হৃদয়ের মধ্যে যেন প্রবেশ হচ্ছে। আহ, কি শান্তি! এই শান্তি পৃথিবীর কোথাও সে পায় না। প্রণয় জড়িয়ে আসা গলায় বলল, কি মাখিস চুলে? অ্যালকোহল? না হলে এত মাদকীয়তা কেন থাকে? তুই জানিস এটাতে আমার কত মাতাল মাতাল লাগে? কেন আমাকে পাগল করার ধান্দায় থাকিস সবসময়? বলে মাথায় চুলে ছোট্ট একটা ভালোবাসার পরশ এঁকে দিল। আবার নিজের ঠোঁট জোড়া নামিয়ে নিয়ে প্রিয়তার গলার কাছে এক নরম আদরের স্পর্শ ফুটে ওঠে প্রিয়তার অস্তিত্বে। আবারও কানের কাছে মুখ নিয়ে গভীর হাসকি টানে বলে, অধিকার আর চরম ভালোবাসার মিশ্রণে ফিসফিস করে উঠল, তুই আমার, শুধুই আমার। প্রিয়তা চকিতে তাকালো প্রণয়ের চোখে। তার চোখে চরম অবিশ্বাস। সে দ্বিধা ধান্বিত কণ্ঠে বিড়বিড়িয়ে বলল, এসব কি বলছেন প্রণয় ভাই? কেন বলছেন এগুলো? এটা কি অতিরিক্ত নেশার কারণেই ভুলভাল, নাকি প্রলাপ, নাকি? এটা ভাবতে আবার চমকে ওঠে। প্রণয়ের চোখের দিকে তাকালো। নীলাভ চোখ ভরে গেছে নতুন এক ভাবনায়। এটা কি হয়েছে? প্রণয় ভাইয়া তো প্রহেলিকাপুকে ভালোবেসে বিয়ে করেছে। প্রিয়তা ভাবলেও হয়তো নেশার কারণে ভুলভাল বকছে। প্রণয়ের এমন লাগাম ছাড়া এখানে ওইখানে ছুঁয়ে দেওয়া প্রিয়তার জানটা যেন বেরিয়ে যাওয়ার উপক্রম। তবে সে বুঝলো এখন প্রণয় ভাইকে আটকাতে হবে, কারণ উনি ওনার হুঁশে নেই। প্রণয়ের চোখে আটকে গেছে প্রিয়তার লাল টকটকে পদ্মের মতো অধরে। প্রণয় নেশাভর চোখে চেয়ে আছে, এক দৃষ্টে সহ্য করছে না প্রিয়তার। সেই প্রণয়ের বুকে বল প্রয়োগ করে নিজেকে ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু প্রণয় আরো শক্ত করে কোমর পেঁচিয়ে ধরে। মাদকীয় গলায় ধমক দিয়ে বলে, আরেকবার ছটফট করলে পুকুরে ফেলে দিয়ে আসবো। আর নিঃশ্বাস আটকে আসছে। প্রণয় তার বৃদ্ধ আঙ্গুল দিয়ে প্রিয়তার নরম ঠোঁটে স্লাইড করলো। প্রিয়তা মস্তিষ্ক বলছে, এই পুরুষ নিষিদ্ধ, এর এত কাছে যাওয়া আসলে মৃত্যু হবে তোর। এখন সে হুঁশে নেই। হুঁশ আসলে বড় বউ ছাড়া কিছুই বুঝবে না। এছাড়া এসব পাপ, অন্যায়। সে অন্য কারো স্বামী, মাতাল অবস্থায় সুযোগ নিতে চায়। প্রণয় নিজের গাল চেয়ে লাল ঠোঁট জোড়া প্রিয়তার নরম ঠোঁটের কাছে আনতে হঠাৎ করে নিজের ভার ছেড়ে দিল প্রিয়তার উপর। এত ভারী শরীরের চাপ প্রয়োগ করতেই প্রিয়তার পদ্মযুগল টলে পড়ল। সে বুঝলো প্রণয় সেন্সলেস হয়ে গেছে। তাই পুরো দেহের ভর ছেড়ে দিয়ে প্রিয়তার ওপর। প্রিয়তা চ্যাপ্টা হয়ে যাওয়ার উপক্রম। সে কিছুতেই প্রণয়কে নিয়ে ব্যালেন্স রাখতে পারল না। কেমন যেন করছে,
কেমন করে পারবে? কোথায় 48 কেজি আর কোথায় 82? প্রিয়তার কোমল দেহ কিছুটা পুরুষালী ভরের তীব্রতা সহ্য করতে পারছে না, কিন্তু প্রণয়কে সে কিছুতে পড়তেও দেবে না। তাই কোনো রকমে পেছাতে পেছাতে ড্রয়িং রুমের সোফায় নিয়ে শুয়ে দিল। ধপাস করে প্রণয়ের পাশে বসে পড়ল, জোরে জোরে শ্বাস নিতে লাগলো। প্রণয়ের নিস্তেজ সুদর্শন চেহারার পানে চোখ রাখলো, প্রণয়ের গালে হাত রেখে মোহনীয় গলায় বলল, যখন এভাবে নিজেকে একটু শক্ত করব, তখন তুমি ঝড়ের বেগে এসে আমার ওপর পড়ো, আবার সব এলোমেলো করে দাও, আমার ধৈর্যের বাঁধ ভেঙে দাও। সব দোষ তোমার। তুমি আমাকে তোমার কাছ থেকে সরিয়ে যেতে দিচ্ছ না, অদৃশ্যভাবে বেঁধে রেখেছো নিজের মতো আষ্টে পিষ্টে। আমি কষ্ট পাচ্ছি, আমি তোমার জন্য ভীষণ ভীষণভাবে কষ্ট পাচ্ছি। আমাকে যেহেতু ভালোবাসো না, তাহলে বেঁধে রেখেছো কেন? কেন অদৃশ্য হাত ছেড়ে দিচ্ছ না? আমি কেন বিপদে পড়লে কেন তুমি সবার আগে ঝাঁপিয়ে পড়ো? কেন আমাকে নরম করে তুলো তুমি? কেন শক্তভাবে তৈরি করতে দাও না? ছোট থেকে কেন আমার এত যত্ন নিলে? নাক টেনে টেনে কথাগুলো বলল প্রিয়তা। কয়েক সেকেন্ড দম নিয়ে আবারও বলল, জানো কেন আমি তোমার প্রতি এত আসক্ত? তুমি নিষিদ্ধ জেনেও তোমার প্রতি আমার আসক্তি এক ফোঁটাও কমেনি, বরং দিন দিন হু হু করে বেড়ে চলেছে। কেন? পাপ জেনেও নিজেকে পাপী হওয়ার দিকে থেকে আটকাতে পারছি না। তা শোনো, তুমি ছাড়া আমার জীবনে দ্বিতীয় এমন কেউ নেই যে আমাকে চোখ দেখলেই মন পড়ে নিতে ফেলে। আমার কিছু পছন্দ হলে কিছু বলার আগে চোখের সামনে হাজির করবে। আমার খিদে লাগলে এটা আমার পেটে বোঝার আগেই সে বুঝে যায়। আমার না বলা কথাগুলো তার কাছে খোলা বইয়ের মতোই, পৃষ্ঠার মতোই। তুমি ছাড়া দ্বিতীয় এমন কেউ নেই জানো, যার কাছে মানসিক শান্তি মিলবে, যার পক্ষে স্বর্গের সুখ মিলবে। মন খারাপের দিনে কিছু না বললেই ঘুরতে নিয়ে যাবে, বুকে মাথা রাখতে দেবে, এমন কেউ তো নেই। সবার কাছে আমার নীল চোখ রহস্যময়, নীল সমুদ্র, কিন্তু তোমার কাছে এই চোখের গভীরতা এক হাতও নয়। এত ভালোবাসা দাও, তারপরও কি তোমার প্রতি এই অসুস্থ আসক্তি? জন্মানো স্বাভাবিক কিছু নয়। তোমাকে ভালোবেসে উন্মাদ হয়ে যাওয়াটা কি ভুল? চোখে মুখ মুছে অন্য হাত দিয়ে প্রণয়ের অন্য গালে হাত রেখে বলল, জানো, নারী পৃথিবীতে কোনো কিছুতে আটকায় না। টাকা পয়সা রূপ সৌন্দর্য কিছুতেই না, এইসব ক্ষণস্থায়ী। এক বা একদিন এসবের পর থেকে মন উঠে যায়, এসবে নারী আটকায় না। কিন্তু নারী আটকে যায় স্নেহে, সম্মানে, ভালোবাসায়, যত্নে আগলে রাখায়, চোখের পানে তাকিয়ে মন বুঝে নেওয়া। এসবের কারণেই একবার যদি কোনো নারী কারো মাঝে আটকে যায়, পৃথিবীর অধিক অধিক হয়ে গেলেও সে আর কোনো দিকে এগিয়ে যেতে পারে না। যেখানে তুমি আমার জন্ম থেকে শুরু করে 14 বছর পর্যন্ত এই সব কিছুর চেয়ে বেশি ভালোবেসেছো, যত্ন নিয়েছো, মাটিতে পা রাখতে দাওনি। পাশে যদি পায়ে ময়লা লেগে যায়, আমার না বলা কথাগুলো এসে শুনে নিয়েছো, আমাকে আমার চেয়েও বেশি বুঝেছো। এত যত্ন, আদর, ভালোবাসা পাওয়ার পর আমি কি করে তোমার মাঝে না আটকে থাকতে পারি? এটা কেউ বোঝে না, আমি বোঝাতে চাইও না। এই আকাশ পরিমাণ ভালোবাসা এই থমকে যাওয়ার পর কিছু আমার একার। আমি জানি তুমি আমার জন্য সারা জীবনের মতোই নিষিদ্ধ, তবুও তোমার আমার চোখের ভালোবাসার মানেই শুধু আমার প্রথম ভালোবাসা। তুমি আমাকে ভালোবাসো না তো কি হয়েছে? আমি তো বাসি। ডান হাতে তালু দিয়ে চোখের পানি মুছে বলল, কিন্তু আমি কখনো আপনার কাছে ভালোবাসা দাবি করব না। আমি জানি আপনি আমাকে ভালোবাসেন না। আমি চাই আপনি খুব সুখী হন। আপনার দুঃখ কষ্ট যা কিছু খারাপ আছে এসব আমার হোক, আমার সকল সুখ আপনার হোক, এইটুকুই চাইবো। আমিন। বলে চোখ বন্ধ করে নিল সে। বন্ধ চোখের কনিশ বেয়ে গড়িয়ে পড়ল তরল বেদনা। সে প্রণয়ের এলোমেলো সিল্কি চুলগুলো নিজের হাতে নিয়ে কিছুটা গুছিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। কয়েক সেকেন্ড নিঃশব্দে চেয়ে রান্নাঘরের দিকে চলে গেল। বড় সাইজের দুটো লেবু চিপড়ে এক মগ লেবুর শরবত বানালো, তাতে 2 চামচ লবণ মিশিয়ে প্রণয়ের কাছে নিয়ে এলো। সে মগটা টি টেবিলের ওপর রেখে প্রণয়কে টেনে হিঁচড়ে তুলল। ঠিক একইভাবে কিভাবে খাওয়াবে? তো আবার রান্নাঘরে গেল, নিজের হাতে সাদা ওড়নাটা ভিজিয়ে নিল, সেখানে সোজাভাবে বসিয়ে চোখ মুখ মুছিয়ে দিতে দিতে ভাবলো, কি এমন হলো যে প্রণয় ভাই কোনো দিনও মদ ছয় না, ভাইদেরকে লুকিয়ে চুরিয়ে খেতে দিতেন না, সে নিজেই কিনা নেশা করে বাড়ি ফিরেছেন। এটা তো অবিশ্বাস, অসম্ভব ব্যাপার। কিন্তু কে জানে কতটা খেয়েছে যে চোখ দুটো খুলে রাখতে পারছে না। প্রিয়তার মুছে দেওয়া কাজে লাগলো। প্রণয় চোখ মেলে যাওয়ার চেষ্টা করলো, তার ঘুম ভেঙে যাচ্ছে।
আবারও ঘুম পাচ্ছে। প্রিয়তা তাকে জোর জবরদস্তি করে পুরো মগ লেবুর পানি খাইয়ে দিল। লেবু পেটে যেতে প্রণয়ের গা গুলিয়ে এলো। চোখের পলক ফেলার আগে প্রিয়তার গায়ে গড়গড় করে বমি করে দিল, কিন্তু মদ ছাড়া পেট থেকে আর কিছু বেরোলো না। সে আবারও নেতিয়ে পড়ল। এসব মদ গাঁজাখোর অভ্যাস সিদ্ধার বংশের কোনো ছেলেরই নেই। আর প্রণয় শিকদার তো প্রশ্নই আসে না, তাই এসব মদ গাঁজা তার সহ্যই না। প্রিয়তার সারা শরীর থেকে মদের গন্ধ ছড়াচ্ছে। আশ্চর্যজনকভাবে এইটুকুতে খুঁতখুত করে মেয়েটা মোটেও ঘেন্না করছে না। প্রিয়তা নিচের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। ভিজে যা ওনা দিয়ে আবার মুছে দিতে লাগলো। কনিশ লম্বা লম্বাভাবে শুইয়ে দিল তাকে। যদিও প্রণয়ের পা সোফার বাইরে চলে গেছে, প্রণয়ের মাথা কয়েকবার হাত বুলিয়ে মনে মনে আওড়ালো মাশাল্লাহ, কিন্তু নিজের গায়ে থেকে আসা মদের গন্ধ এবার ওর কাছে ঘা গুলিয়ে উঠল। তাই সে ছুটে নিজের ঘরে গেল। ওয়ার্ডরোব থেকে মেরুন রঙের ফুল স্লিপের থ্রি পিস বের করে ওয়াশরুমে ঢুকে পড়লো। পাক্কা 15 মিনিট ঘষে মেজে গোসল করে বেরিয়ে এলো। মেরুন রঙের থ্রি পিসে মেয়েটিকে অপসরাই লাগছে। এখন এত চুল শুকানোর সময় নেই, তাই চুলে একটা বড় তোয়ালে পেঁচিয়ে খোপা করে ছুটে গেল ঘর থেকে বেরিয়ে। প্রণয়ের কাছে এসে দেখলো সে বিধ্বস্ত শরীরে অজ্ঞান হয়ে ঘুমাচ্ছে। প্রিয়তার কাছে গিয়ে আবারও গালে হাত দিয়ে চমকে উঠলো। আবারও জ্বর উঠেছে, পুরো শরীর পুড়ে যাচ্ছে। এবার শেষ রাত, 3টা 55। আর কিছুক্ষণের মধ্যে ফজরের আজান দেবে। বড় চাচু, আব্বু, আম্মু, বড় মা সবাই উঠে পড়বে। তারা যদি এভাবে প্রণয় ভাইকে দেখেন তখন কি হবে? কত শত প্রশ্নের মুখোমুখি হতে হবে। সবাই ওনার এই অবস্থা নিয়ে চিন্তিত হয়ে পড়বে। নেশা করে বাড়ি ফেরা জানলে ওনার সম্মান নষ্ট হবে। সবাই ওনাকে ভুল বুঝবে। প্রিয়তা কিছু একটা ভেবে 3 তলায় চলে গেল। শেষের দিক থেকে 2 নম্বর রুমে দরজায় নক করলো। একবার দুবার, তারপর কয়েকবার। প্রেম গভীর ঘুমে ছিল। অনেক রাত অব্দি পেন্টিং করেছে। 2 দিন পর তার এক্সিবিশন, তাই দম ফেলার ফুসরত নেই। মাত্র 2 ঘন্টা কি ঘুমিয়েছিল, কিন্তু দরজা যেমন ধাক্কাধাক্কি শব্দে ঘুম হালকা হয়ে এলো। আবারও পরপর কয়েকবার শব্দ এলে সে পুরোপুরি জেগে গেল। হাত বাড়িয়ে পাশে সেন্টার টেবিলে থেকে চশমা তুলে চোখে পড়লো। ঘড়ির দিকে দেখলো 4টা বেজে 1 মিনিট। এত ভোরে কে ডাকছে ভেবে প্রেম একটু অবাক হলো, কিন্তু আর কিছু না ভেবে উঠে গিয়ে দরজা খুলতে অবাক হলো। প্রিয়তা টলটলে চোখে তাকিয়ে আছে। প্রেম প্রথমে অবাক হলো, কিন্তু বোনের চোখের পানি দেখে উত্তেজিত হয়ে উৎকণ্ঠ গলায় বলল, কি হয়েছে বনু, তুই কাঁদছিস কেন? আর এই সময় তুই এখানে কেন? প্রিয়তা চুপচাপ দাদানের দিকে তাকিয়ে মাথা নিচু করে বলে। প্রেম পুনরায় বলল, কিছু হয়েছে বল। প্রিয়তা নিচু স্বরে বলল, ছোট দাদা, আমার সাথে একটু নিচে চলো। প্রেম বলল, কেন? প্রিয়তা কাঁপা কাঁপা বলে বলল, প্লিজ দাদন চলো, না হলে সবাই উঠে পড়বে। প্রেম বিষময়ে তাকিয়ে রইল। কিছু না বুঝে প্রিয়তা তার হাত ধরে ছুট লাগালো। প্রিয়তা প্রেমকে নিয়ে ড্রয়িং রুমে এলো। প্রেম নিজের বড় ভাইয়ের এমন অবস্থা দেখে বিষময়ের চোখ ছানা বড়া হয়ে গেল। হতবাক গলায় বলল, কি হয়েছে বরদাদানের? প্রিয়তা কাপা গলায় সংক্ষেপে সব খুলে বলল। কয়েক সেকেন্ড সময় লাগায় কথাগুলো বুঝলো। বুঝে উঠতে চোখ বড় বড় হয়ে গেল। ভাইয়ের অবস্থা দেখে মনে হলো কেউ যেন ওর কলিজায় ছুরি দিচ্ছে চালিয়ে। সব বিষয় মিলিয়ে গেল মুহূর্তে। এবার বোনের দিকে তাকিয়ে আবার ভাইয়ের দিকে। সবকিছু বুঝতে পেরে দীর্ঘশ্বাস ফেলল। ভাইয়ের দিকে তাকিয়ে মনে মনে আর্তনাদ করে বলল, আমার ভাইটা না জানি কতটা যন্ত্রণা অনুভব করছে প্রতিনিয়ত। আল্লাহ আমার ভাইকে ধৈর্য দাও, সহ্য করার ক্ষমতা দাও, পরিস্থিতি স্বাভাবিক করে দাও। প্রিয়তা কাঁদো কাঁদো গলায় বলল, প্লিজ দাদান, ওনাকে এখান থেকে নিয়ে চলো এক্ষুনি, আব্বু আম্মু উঠে পড়বে। প্রেম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, বনু তুইও ধরবি? না হলে আমি ওপর নিতে পারবো না। প্রেম প্রণয়কে টেনে তুলে কাঁধে কবজির কাছে ধরতেই প্রিয়তা চিৎকার করে বলল, ওইখানে ধরো না ভাইয়া, ওনার ধরো। প্রেম কপালে ভাঁজ ফেলে বলল, কেন? প্রিয়তা বলল, উনি ওইখানে আঘাত পেয়েছে। প্রেম বোনের অসহায় মুখের দিকে তাকিয়ে অনেকবার দীর্ঘ শ্বাস ফেলল। প্রণয়ের বাঁ হাতটা নিজের কাঁধে নিল। প্রিয়তা সাবধানে ডান হাতটা নিজের কাঁধে নিল। অনেক কষ্টে ধীরে ধীরে প্রণয়কে প্রেমের ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিল। ওরা দুজনে প্রণয়ের দুই পাশে চিৎপতং হয়ে পড়ে গেল। হা করে শ্বাস নিল দুজন। প্রেম মনে মনে বলল, কি খাস ভাই? আসলে প্রণয় ভয়ে আনতে দুজনেই প্রচন্ড বেগ হয়েছে। এত বিশাল দেহের বলিষ্ঠ পুরুষকে বয়ে নিয়ে আসে কি মুখের কথা নাকি? ভোর 4টা বেজে 15। হালকা হালকা ঠান্ডা পড়েছে। পূর্ণিতা কালো রঙের একটা শাল দিয়ে পুরোপুরি নিজেকে প্যাকেট করে নিয়েছে। চোখ দুটো ছাড়া প্রায় কিছু যেন দেখা উপায় নেই। সে পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে ড্রয়িং রুমে পা রাখলো। সামনে 4 কর্তা সাদা টুপি পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে। তাদের দেখে পরিণীতা বড় পিলারের নিচে পিছে লুকিয়ে গেল। 4 কর্তা নিজেদের মধ্যে কিছু কথা বলতে বলতে বাড়ি থেকে বেরিয়ে মসজিদের দিকে চলে গেলেন।
পরিণীতা আড়াল থেকে বেরিয়ে এসে বাড়ির বাইরে পা রাখলো। এখনো পুরোপুরি সূর্যের আলো ফোটেনি, বেশ অনেকটা অন্ধকার, কিছুটা ভয়ও করছে। পরিণীতা জহুরি চোখে আশপাশ পর্যবেক্ষণ করলো, কেউ নেই। সে পা টিপে টিপে সদর দরজার বাইরে গেল, আম গাছের আড়ালে লুকিয়ে সামনে তাকালো। চারজনের সামনে দুজন পাহারা দিচ্ছে। পরিণীতা বিরক্তের মনে মনে বলল, এদের কি ঘুম পায় না? সে বাড়ির পেছন ধরে হাঁটা ধরলো। পদ্মপুকুর পেরিয়ে সে পেয়ারা গাছের কাছে এলো। সাদা লম্বা স্কার্ট শক্ত করে ধরে শিকদার বাড়ির ওপরে বন্ধ। জানালার দিকে তাকালো, কেউ দেখছে কিনা। কেউ না, কেউ দেখছে না। দেখে সে একটু স্বস্তির শ্বাস ফেললো। তবুও তার ভয় লাগছে এখন এখান থেকে লাফ দিতে। এখন তার মাস্টারমশাই নেই যে ক্যাচ ধরে ফেলবে, কিন্তু সে মনে সাহস নিয়ে আল্লাহর নাম নিয়ে লাফ দিল। শিকদার বাড়ির পেছনে পিচঢালা রাস্তায় পরে হেভি ব্যথা পেল, হাঁটু কোনোয় কোমরে কিছুটা ছিঁড়ে রক্ত বের হলো। মিনিট পাঁচেক চোখ মুখ কুঁচকে ব্যথা গিলল, তারপর চৌকিতে আশেপাশে তাকালো। এ সময় এখানে তাকে কেউ দেখে ফেলে কেলেঙ্কারি হয়ে যাবে। এখন আকাশ আরো একটু পরিষ্কার হয়েছে। সে উঠে দাঁড়িয়ে সামনে ঝোপঝাড়ের দিকে তাকালো। ওই দিকটা অনেকটাই অন্ধকার। সে মনে মনে আল্লাহর নাম নিয়ে ঝোপঝাড়ের চিকন ঘাসে রাস্তা দিয়ে পা বাড়ালো। মিনিট দশেক হাঁটার পর এক বড় জামরুল গাছের নিচে দাঁড়িয়ে অপেক্ষা করলো। সে ভাবলো আর 15-20 মিনিট তারপর ধরবে। জামরুল পরে পুরো গাছের নিচে বিছিয়ে আছে। সে একটা তুলে ওনায় মুছে কামড় বসালো, খেতে খেতে অপেক্ষা করতে লাগলো। মিনিট দশেক পর সে দেখলো দূর থেকে কেউ একজন হেঁটে আসছে। সে হাঁটার ধরন দেখে, দেহের গঠন দেখে চিনে নিল। সে গাছের নিচে লুকিয়ে পড়লো। আদিব সাদা পাঞ্জাবি আর টুপি মাথায় দিয়ে এগিয়ে আসছে। সে ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে গিয়েছিল। চোখ দুটো তার অসম্ভব লাল, হয়তো সারা রাত ঘুম হয়নি ছেলেটার। সে জামরুল গাছটা অতিক্রম করেই চলে যেতে নিলে কেউ দৌড়ে এসে পেছন থেকে তার পিঠের ওপর আছড়ে পড়ল। আদিব তাল সামলাতে না পেরে দুপা এগিয়ে গেল। সে আশ্চর্য হয়ে গেল এমন আক্রমণে, তার কপাল ভাঁজ পড়ল। সে সোজা হয়ে পিছনে ফিরে তাকালো। 5 ফুট 2 কি 3 ইঞ্চির একটি নারী অবয়ব, যার পুরো শরীর কালো চাদরে ঢাকা। এই কালো আধারী অন্য কেউ দেখলে ভূতপ্রেত ভেবে ভয় আতকে অক্কা পেত, কিন্তু আদিব তো তার বা তাদের দলের মধ্যে পড়ে না। সে বুড়ো কুচকে নয়টি দৃশ্যমান চোখের দিকে তাকালো। গাঢ় বাদামি রঙের একজোড়া অতি মায়াবী টানা চোখ। তার কপালের ভাঁজ মিলিয়ে গেল। সে একটানে মুখ থেকে চাদর সরিয়ে নিল। দৃশ্যমান হলো একখানা অতি মায়াবী চেহারা। দিবাকারের প্রথম আলো এসে মেয়েটির কোমল ফর্সা ত্বকের ওপর ঝিলিক মেরে উঠল। বড্ড মায়াবী দেখাচ্ছে মেয়েটিকে। আবিদের চোখে ভেসে উঠল কাল সন্ধ্যার সেই অতি প্রিয় তিক্ত দৃশ্য। এটা তার মনে পড়তে শ্যামলা সুদর্শন মুখটা ছড়িয়ে পড়ল হিংস্রতা। তার হাত দুটো মুষ্টিবদ্ধ করে নিল। সে ক্ষিপ্ত দৃষ্টিতে সামনের সপ্তদশী নারীর দিকে এক নিমিষে তাকিয়ে রইল। পরিণীতা তার মাস্টারমশাই চোখের এমন দৃশ্য খুব একটা দেখেনি, তাই কিছুটা ভয় পেল মেয়েটা। আদিব নিজের দৃষ্টি সরিয়ে পুনরায় হাঁটা ধরলো। পরিণীতা এমন অদ্ভুত আচরণে আশ্চর্য হয়ে গেল। সে আদিবের বাঁ হাতটা নিজের কোমল হাতে ধরে নিল, আগলে নিয়ে কোমল স্বরে জিজ্ঞেস করলো, কি হয়েছে মাস্টারমশাই? আদিবের রাগটা তিরতির করে বাড়তে লাগলো। তার ইচ্ছে হচ্ছে সামনের মেয়েটিকে এখন জীবিত কবর দিয়ে দিতে, মুখে সুন্দর নকশা পাল্টে দিতে। সোজা বাংলা এখানে নিজের হাতে খুন করে ফেলতে ইচ্ছে করছে, কিন্তু এই নরম কোমল মেয়েটাকে আঘাত করতে যে ব্যথা সে নিচে পাবে, তার থেকে ওর নিজের প্রাণের 1000 গুণ বেশি ব্যথা আছড়ে পড়বে। তাই মনে প্রাণে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে। মেয়েটাকে আঘাত করতে সে মোটেও চায় না। সে পুনরায় হাত ঝাড়া দিয়ে চলে যেতে নিল। তার ক্রোধ একটু একটু করে সীমা ছাড়াতে পর্যাপ্ত সময় যেন পৌঁছে যাচ্ছে রাগের পাল্লা। পরিণীতা এবার আরো অবাক হলো। সে বুঝতেই পারছে না তার অপরাধ কি। সে এবার দৌড়ে গিয়ে সামনে থেকে জড়িয়ে ধরলো। আবিদ আর নিজেকে সামলাতে পারলো না। এক ঝাটকায় পরিণীতাকে নিজে থেকে আলাদা করে দিয়ে পরিণীতা নরম তুলতুলে গালে কষে একটা চর বসিয়ে দিল। তার চোখ দিয়ে আগুন বেরোচ্ছে, মেজাজ আগ্নেয়গিরিনে উত্তপ্ত লাভা ছড়াচ্ছে। আদিব নিজেকে আর সামলাতে না পেরে হিংস্র হয়ে গেল। পরিণীতার চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে কাছে আনলো। মুখটা মুখের কাছে এনে
চোখে চোখ রেখে গজরাতে গজরাতে বলল, নষ্ট মেয়ে, খুব জ্বালানো শরীরে যখন তখন যে কোনো পুরুষকে জড়িয়ে ধরিস। তোদের মতো নষ্ট মেয়েদের সঙ্গে কথা তো দূরের কথা, মুখ দেখতে ঘৃণা লাগে, আমার রুচিতে বাধে। একদম ছবি না আমাকে। এই শোন, পরের বার তুই আর তোর অপায়া মুখ কোনোটাই আমি দেখতে চাই না। তাই আমার সামনে আসার ভুল আর করবি না। আর এই সব গায়ে পড়া স্বভাব আমার একদমই ভালো লাগে না। ছি। বলতেই পরিণীতা একে এক ধাক্কা দিয়ে ফেলে হনহন করে চলে গেল। পরিণীতা চোখে পানি টলমল করছে, বিষময়ে বড় বড় চোখ করে তাকিয়ে আছে আবিদের কঠোর মুখের দিকে। তার বিশ্বাস হচ্ছে না তার মাস্টারমশাই তার সঙ্গে এমন ব্যবহার করছে, যাকে তিনি সব সময় পবিত্রতার প্রতীক বলতো, তিনি কিনা তাকে নষ্ট উপাধি দিলেন। পরিণীতা নিজের কানকে বিশ্বাস হচ্ছে না, হৃদয়টা ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে তার। বিন্দুমাত্র আফসোস নেই যে আবি তাকে চর মেরেছে। এমন চর সে মাঝে মাঝে খায়, কিন্তু আজকে আবি যে কথাগুলো বলেছে পরিণীতা কখনো কল্পনাও করতে পারেনি। কথাগুলো সোজা পরিণীতার কোমল হৃদয়ে গিয়ে আঘাত করেছে। তার কান বারবার একটাই কথা বাজছে, তুই একটা নষ্ট মেয়ে, আমি তোর মুখ দেখতে চাই না। পরের বার তুই আর তোর এই অপয়া মুখ আমার সামনে কখনো দেখাবি না। পরিণীতার কলিজটা ফেটে যাচ্ছে। তার মাস্টার মশাই তাকে এই কথা বলল। মেয়েটা এই কথাগুলোর বিষয় মাথায় আনতেই ভুলে গেল আবির তাকে কেন এমন বলল। সে তো এসব বলার মানুষ নয়। তার পুরো মন মস্তিষ্ক জুড়ে আবিদের বলা তিক্ত বিষাক্ত বাক্যগুলো ঢুকে গেল। অতি তিক্ত বিষাক্ত কটু কথাগুলো কয়েক মিনিট কাঁদতে কাঁদতে ছটফটিয়ে উঠল পুরো মুহূর্তে। তার বারবার একটাই কথা কানে বাজতে লাগলো, তোর মতোই অপয়া মুখ আমি আর দেখতে চাই না, দেখাবি না তুই আমায়। পরিণীতা শুকনো পাতার ওপর শুয়ে পড়ে কাঁদছে, কলিজা ছিঁড়ে যাচ্ছে। সকাল 7:45। আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন, তাই সবাই বাড়িতে আছে, কারো কোথাও যাওয়ার তাড়া নেই। বাড়ির অর্ধেক জনসংখ্যা এখনো ঘুমিয়ে আছে, বিশেষ করে জমিদার পুত্রদের জন্য এখন মধ্যরাত। আজ অফিস নেই বলে 11টা অবধি ঘুমাবে। আর আগে যদি কেউ কানের কাছে ঢোলও বাজায় তবুও কেউ উঠবে না। তন্ময় হাত পা ছড়িয়ে চিৎ করে ঘুমিয়ে আছে, মুখে লালা দিয়ে পুরো বালিশটা ভিজিয়ে ফেলেছে। মিসেস অর্থি বেগম ঘরে ঢুকে ছেলের অদ্ভুত ভঙ্গিতে ঘুমিয়ে থাকতে দেখে বিরক্ত হলেন। কাছে গিয়ে মৃদু ধাক্কা দিয়ে রাখলেন, আপু উঠো। সে মৃদু ধাক্কা ধমকানিতে তন্ময়ের গায়ে লাগলো না। এবার অর্থি বেগম চিৎকার করে উঠল, তন্ময় উঠো। তন্ময় ঘুমের ঘরে বিরক্ত হলো, কিন্তু উঠল না। এমন চিৎকার তরি উঠে পড়ল, চোখ ডলতে ডলতে বলল, আম্মু কি হলো? মিসেস অর্থি বেগম বললেন, তাড়াতাড়ি ভাইকে ডেকে তুলে নিচে আসো। এই কথা বলে অর্থি বেগম নিচে চলে গেল। তরি ভালোই জানে একে এভাবে ঘুম থেকে তোলা অসম্ভব, তাই নিজে একটা কিছু ভেবে তন্ময়ের পেটের দিক থেকে টি শার্ট তুলল, ফোলা ভুঁড়িতে জড়িয়ে একটা চিমটি কাটলো। তন্ময় চিৎকার দিয়ে ধরফড়ি উঠলো, কে কে বলে সামনে তাকালো, কিন্তু হায়, সামনের দৃশ্য ঝাপসা। দেখলো তন্ময় উঠে পড়েছে দেখে তৌরি দৌড়ে গেল। তন্ময়ের চোখ কসলাতে কসলাতে চশমা খুঁজে চোখে পড়ে নিতেই সামনে তাকালো, কেউ নেই। তন্ময়ের খুব রাগ হচ্ছে, ভাবতে লাগলো এই কাজটা করলো কে। কিন্তু কোনো এক সন্দেহভাজক চিহ্নিত করা মুশকিল, কারণ তার সব ভাই বোনই সন্দেহভাজক, কাউকে সন্দেহ তালিকার বাইরে রাখা যাবে না। তার মাঝে মাঝে আসলে সন্দেহ হয়, ওরা কি সত্যি তার ভাই বোন, না হলে সারাদিন তার মতো অবৈধ শিশুর পিছে কেন জোকের মতো পড়ে থাকে এরা। সে আবার গিয়ে শুয়ে পড়ল, কিছু সময় এপাশ ওপাশ করলো, চোখ বন্ধ করলো, ঘুমানোর ভান করার চেষ্টা করলো, কিন্তু দুঃখের কথা কি আর বলবো। পুরো ঘুম এবার ভাঙলো, কি তার সহজে আসে। চোখের পাতা তিত্তির করে কাঁপছে, সে বিরক্ত হয়ে উঠে বসলো, তারপর দ্বিগুণ বিরক্ত নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লো। পহেলিকা ঘুম থেকে উঠতে যাবে আরো 1 ঘন্টা আগে। সে 1 ঘন্টা যাবৎ প্রণয়কে ফোন করে যাচ্ছে, কিন্তু গত রাতের মতো এবারও ওর ফোন বাজতে বাজতে বন্ধ হয়ে গেল। তার আর এবার ভীষণ দুশ্চিন্তা হচ্ছে, তার থেকে ও বেশি রাগ হচ্ছে নিজের ওপর। সে ঘুমিয়ে পড়লো, ওর বর এখনো বাড়ি ফেরেনি, আরো নিশ্চয়ই কিভাবে ঘুমালো। দুশ্চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। সে ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এলো। চারগিনীর সাথে মিলে প্রেরণা শুক্রবারের স্পেশাল ব্রেকফাস্ট বানাচ্ছে। অনুশ্রী বেগম প্রহেলিকাকে দেখে মিষ্টি এসে বললেন, কি ব্যাপার আম্মু, আজকে এত দেরি হলো যে? প্রহেলিকা জোরপূর্বক হাসলো, এদিক ওদিক তাকালো, কিন্তু এখানে কেউ নিচে নামেনি। মিনিট 5 পর কর্তা কর্ত্রীরা ধীরে ধীরে নিচে এসে ড্রয়িং রুমের টেবিলে বসে পড়লো। চারগিন্নি নিজেদের মতো ব্যস্ত হয়ে পড়লো স্বামীদের পরম যত্নে খাবার বেড়ে দিতে।
প্রিয়তা সকাল সকাল আরেকবার গোসল সেরে নিল। সাদা রঙের একটা অর্গানজা ফুল স্লিভ লং জামা পরে নিল। পাক্কা 1 ঘন্টা সময় নিয়ে হাঁটু অব্দি লম্বা চুলগুলো ভালোভাবে শুকিয়ে নিল। কেন আজ মনটা অনেক ফুরফুরে। গুমড়ে মরতে মরতে হাসতে ভুলে গেছে মেয়েটা, কিন্তু কেন যেন আজ মনটা অনেক ভালো। তাই একটু সাজবে বলে ঠিক করলো। প্রিয়তা স্ট্রে ড্রায়ার দিয়ে চুলগুলো শুকালো, আরও একটু স্ট্রেট করেও নিল। ছোট ছোট উলের পুতুল বসানো 2টো ক্লিপ পরে নিল সামনে। যদিও চুল ছেড়ে ঘুরে বেড়ানো প্রিয়তার একদম পছন্দ না, কিন্তু আজকে ইচ্ছেটা হলো। সমুদ্র নীল চোখে হালকা কাজল দিল, ঠোঁটে সেই চিরচেনা স্ট্রবেরি ফ্লেভারের লিপ বাম, কানে ছোট ছোট হেয়ার স্টার ইয়াররিং দিল, কপালে ছোট্ট একটা কালো টিপ। প্রিয়তার কেমন লাগছে এই রূপের বর্ণনা করার জন্য কোনো শব্দ, কোনো ভান্ডার আমার কাছে নেই, তাই আমার পাঠিকারা বুঝে নিবেন। প্রিয়তা সাদা ওড়না মাথায় দিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। ড্রয়িং রুমে গিয়ে আব্বু চাচুদের পাশে বসলো। 4 ভাই মেয়ের দিকে ঝরঝরে হাসি মুখে উপহার দিল। সাদমান শিকদার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, বা আমার আম্মাটাকে একদম আমার আম্মাজানের মতোই লাগছে, মাশাআল্লাহ। প্রিয়তা মাথা নিচু করে মৃদু হাসলো। সোফায় বসে চিন্তা করছিল প্রহেলিকা। এসব আদি খেতা দেখে তার গা চলে গেল। একে তো প্রণয়ের চিন্তা, এর ওপর সবাইকে একে নিয়ে দেখে এত খুশি। ঝুলে যাচ্ছে তার গা। এতটুকু বাচ্চা মেয়ের মাঝে সে বুঝে পায় না কিসের এত সৌন্দর্য। প্রহেলিকা খুব হিংসে হয়, মনে হয় এই রূপের জন্যই হয়তো প্রণয় এত পাগল। কেন, সে কি প্রিয়তা থেকে কোনো অংশে কম সুন্দর? ছি, রাগে শরীর রিরি করছে তার। প্রিয়তা মা চাচিদের কাছে গিয়ে বলল,